মানে অবিকল একই রকম হামলা কিনা যায় না, কিন্তু নেতানিয়াহুর কার্যালয়কে টার্গেট করে একটা হামলা চালানো হয়েছে। এই হামলাটা চালিয়েছে আইআরজিসি, রিপাবলিকান গার্ড। জি, আপনার কাছে মনে হয় কিনা যে প্রথম দিনের যে হামলা সেটা আলী খামেনির একেবারে টার্গেট করে করা হলো এবং তাকে হত্যা করতে সমর্থ হয়েছে, কিন্তু এটা তার প্রতিশোধ কিনা, ইরান ঘুরে দাঁড়াচ্ছে কিনা? না, ইরান আমি বলবো যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করার অবস্থায় নেই। ইরান যেটা করছে সেটা হলো আত্মরক্ষা করার চেষ্টা করছে। তাদের উপর একটা যুদ্ধ আগ্রাসন চাপিয়ে দেওয়া হয়েছে, তারা আত্মরক্ষার চেষ্টা করছে। এবারের মানে গত জুনের সাথে এবারের যুদ্ধের পার্থক্য হলো তারা যুদ্ধটা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ইরান তারা বলতে চাচ্ছে যে আমরা কেন একা ক্ষতিগ্রস্ত হব, যেহেতু তোমরা মধ্যপ্রাচ্যের দেশগুলো তোমরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই আগ্রাসনে সহযোগিতাও করছো, তোমরাও ভুক্তভোগী হও এবং যুদ্ধ থামাতে হলে তোমরাই থামাও, যুক্তরাষ্ট্রকে চাপ দাও, ইসরায়েলকে থামাও, মানে এই একটা কৌশল নিয়ে এগুচ্ছে। তবে যেহেতু তাদের সর্বোচ্চ নেতাকে মেরে ফেলা হয়েছে এবং এখন আর ইরানের দিক থেকে মানে পিছু হটার কোনো জায়গা নেই, সে এরকম চারিদিকে বেপরোয়া হয়ে হামলা চালাবে, সৌদি আরবে, কুয়েতে, বাহরাইনে, ইসরায়েলে তো বটেই। ফলে তার দিক থেকে যে কোনো জায়গায় এখন হামলা চালানোর বৈধ অধিকার তার রয়েছে, কারণ সে একটা চূড়ান্ত আগ্রাসনের শিকার। তারা প্রতিশোধ নিতে চাইবে, ইসরায়েলের সর্বোচ্চ প্রতিশোধ নিতে চাইবে, তবে কতটা সক্ষম হবে সেটা বলা মুশকিল। আপনি যেটা বলছেন সবাইকে ছড়িয়ে দিতে চাইবে এবং তারা, এটা কৌশল হতে পারে, কিন্তু এটা কি সম্ভব কিনা আদৌ? কারণ বাহরাইন, কুয়েত, এমনকি ইসরায়েল, প্রত্যেকটা দেশেই আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। কাজে তারা কি আসলে বিরুদ্ধে দাঁড়াতে পারবে বলে মনে করেন কিনা আপনার? এটা আসলে বাস্তবতা আছে না, তারা যদি পরিস্থিতি অসহনীয় হয়ে পড়ে, তাদের ক্ষতির পরিমাণ যদি বাড়তে থাকে, সেই দেশগুলোতে একটা চাপ তৈরি হবে জনগণের দিক থেকে যে আমাদের এই যুদ্ধে থাকতে হবে কেন, বা এই যুদ্ধে থামাতে তোমরা, মানে জনগণ বলবে সরকারকে তোমরা কেন কোনো উদ্যোগ নিচ্ছ না। আর এই দেশগুলোতে তো অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে শাসকের উপর তো একটা চাপ তৈরি হয় এই যুদ্ধ থামানোর জন্য। এবং সৌদি আরব, কাতার, এরা চাইলে তো যুক্তরাষ্ট্রকে বলতে পারে, কিন্তু তারা এখন পর্যন্ত সেই ধরনের কোনো উদ্যোগ নেয়নি। কিন্তু তারা যুক্তরাষ্ট্রকে দীর্ঘদিন, যুগের পর যুগ ইরানকে কোণঠাসা করার ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের সহযোগী দেশ, ফলে এবার তাদের গায়েও যুদ্ধের আঁচ লাগছে। এবং আমি মনে করি যে ইরানের দিক থেকে এই কৌশলটা সঠিক, যে যুদ্ধটা ছড়িয়ে দিতে হবে, একা আমি পারবো, মানে মধ্যপ্রাচ্যে ছড়ানো। হ্যাঁ, এখন মধ্যপ্রাচ্যে যদি পুরো ছড়ানো হয়, আমি সব মিলে যে পরিস্থিতি আপনাকে গত 2 দিনে দেখে মনে হচ্ছে, আপনার পর্যবেক্ষণ কি বলে? আগের যে হামলাগুলো মাত্র কয়েক মাস আগে, 8-10 মাস আগে আরেকটা হামলা হয়েছে, তখন যে 12 দিন ধরে চললো, সেগুলোর সাথে এখনকার একটা পার্থক্য আপনার চোখে পড়ছে কিনা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছেন, দেশটি অর্থাৎ ইরান সম্পর্কে তিনি বলছেন, আমি কোট করে পড়ছি, দেশটি শক্তিশালী এবং বড় হলেও পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে, অর্থাৎ তাদের যুদ্ধের যে উদ্দেশ্য সেটা সম্পন্ন করতে বেশ কিছু সময় লাগবে, সেটা 4 সপ্তাহ বা তার চেয়ে কম। আসলে এই যুদ্ধ, আমি এটাকে যুদ্ধ আর বলছি না, এটা একটা আগ্রাসন, প্রায় একতরফা আগ্রাসন। কারণ সামরিক শক্তিতে, সামরিক বাজেটে, সামরিক সরঞ্জামে ইরান আর যুক্তরাষ্ট্রের কোনো তুলনাই হয় না। আবার সেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে হামলা করেছে, ফলে এটা একটা আগ্রাসন। এবং এই আগ্রাসনে ইসরায়েলের কিছু লক্ষ্য আছে, যুক্তরাষ্ট্রের কিছু লক্ষ্য আছে, কিছু আলাদা আলাদা লক্ষ্য আছে, কিছু একক লক্ষ্য আছে। একক লক্ষ্য হলো উভয়ের যেখানে মিলেছে, যেখানে ইরানে এই সরকার পরিবর্তন করে তাদের পছন্দসই একটা সরকার বসানো, আচ্ছা, সেইটা একটা ব্যাপার। ইতিমধ্যে সেই লক্ষ্যে ইরানের সামরিক কমান্ড এবং রাজনৈতিক কমান্ডের উপরটা প্রায় পুরোটাই নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। খামেনি থেকে শুরু করে ওদের সেনাপতি পর্যন্ত, প্রতিরক্ষা মন্ত্রী, রিপাবলিকান গার্ডের প্রধান, প্রাক্তন প্রেসিডেন্ট, মানে কাউকে আর ছাড়া হচ্ছে না, শীর্ষ একটা বড় লেয়ার পর্যন্ত। হ্যাঁ, কয়েক স্তরের রাজনীতিবিদ, কয়েক স্তরের সামরিক কর্মকর্তাকে মেরে ফেলা, ডিরেক্ট হত্যা করা। তার মানে রাজনৈতিক ভাবে এবং সামরিক ভাবে দেশটাকে নেতৃত্ব শূন্য করা ইতিমধ্যে হয়ে গেছে 72 ঘন্টায়। এখন ইসরায়েলের লক্ষ্য হলো এই দেশটাকে
প্রায় গাজার মতো করে ফেলা, ধ্বংস করে দেয়া। আর আমেরিকার লক্ষ্য হলো যে নেতৃত্ব শূন্য করেছি, এখন এমন একটা সরকার আসুক যে আমার কথা শুনবে, একটা পুতুল সরকার বসুক। তো সেইটা ইরানকে নেতৃত্ব শূন্য করা একটা ব্যাপার, হয়তো সেটা করা গেছে, কিন্তু ইরান যে ব্যবস্থাপনায় চলে, ইরানের রাজনৈতিক যে ব্যবস্থা, যেটা অবশ্যই স্বৈরতান্ত্রিক, কর্তৃত্বপরায়ণ, ইরানের মানুষও সেটার পরিবর্তন চায়, কিন্তু তারা এইভাবে চায় না, তারা গণতান্ত্রিক উপায়ে চায়। আরেক দেশ আগ্রাসন চালিয়ে ওদের রাজনৈতিক ব্যবস্থা পাল্টে দিবে, তাদের এখানে একটা পুতুল সরকার বসাবে, ইরানের মানুষ কিন্তু এটা চায় না। ফলে এবং খামেনিকে মারার পরে খামেনির যে একটা শহীদি মর্যাদা তৈরি হয়েছে সারা দেশে, ফলে ইরানের মানুষ যুক্তরাষ্ট্রের এই খায়েশ, এই পরিকল্পনা অনুযায়ী সাড়া দিবে, এইটা মনে হয় দুরূহ, এটা কঠিন। যুক্তরাষ্ট্র 30 দিন সময় নিয়েছে বটে, কিন্তু 30 দিনে ইরানের বহু লোক মারা যাবে, ইরানের অবকাঠামো ধ্বংস হবে, কিন্তু যুক্তরাষ্ট্রের লক্ষ্য হয়তো পূরণ হবে না। আপনার এটা কেন মনে হচ্ছে? ইরান প্রথম দিনেই তার সর্বোচ্চ নেতাকে হারিয়েছে, এবং আপনি বলছেন যে তার প্রথম কয়েক স্তরের সামরিক নেতাকেও হারিয়েছে, রাজনৈতিক নেতাকেও হারিয়েছে, এরপরে তো এমনিতে এক ধরনের ব্যাকফুটে চলে যায় একটা দেশ, তাই না? দেখুন, আপনি শুরুতে বললেন ইরান আজকে এই সবাইকে হারানোর পরেও ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা চালাতে পেরেছে, তার মানে এইটা দিয়েই তো প্রমাণ হয় যে তার সক্ষমতা এখনো আছে। আজকে সৌদি আরবেও হামলা হয়েছে, আজকে মানে আমি হিসাব করে দেখেছি মধ্যপ্রাচ্যের মানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান ছাড়াও 11টা দেশে যুদ্ধ ছড়িয়ে পড়েছে, তার মানে ওই 3টা দেশ সহ 13টা দেশে এখন যুদ্ধ চলছে। তো ইরান তো যদি আত্মসমর্পণ করে বা বসে পড়ার অবস্থায় থাকতো, যুদ্ধটা এত বিস্তৃত হতো না। আসলে ইরান তো 2-3 দশক ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করছে, এবং প্রতিবারই ও তো পরাজিতই হয়েছে, মার খেয়েছে। এই মার খাওয়ার ভিতর দিয়ে সে একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছে। সেই অভিজ্ঞতার সার সংকলন হলো সে তার মিলিটারি কমান্ডকে ডিসেন্ট্রালাইজ করে রেখেছে, যে আমাদের কয়েক স্তরের নেতৃত্ব মারা গেলেও যাতে আমরা প্রতিরোধটা চালিয়ে যেতে। তাহলে কি এই প্রস্তুতি তাদের মধ্যে ছিল যে কয়েক স্তরের সেনা নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্বকে তা হত্যা করতে পারে ইসরায়েল অথবা আমেরিকা? অবশ্যই ইরানের প্রস্তুতি ছিল। ইরানের যে কোনো ব্যক্তিকে আমি বলবো ইসরায়েল যে কোনো সময় হত্যা করতে সক্ষম, এটা ইতিমধ্যে প্রমাণিত। ওদের কেউই আসলে ইসরায়েলের লক্ষ্যের বাইরে নেই, এটা ইরান জানে। অতীতে অনেক বিজ্ঞানীকে হারিয়েছে, তারা সামরিক কর্মকর্তাকে হারিয়েছে, সোলেইমানির মতো জেনারেলকে ওরা হারিয়েছে অন্য দেশে। ফলে ইরানের এই অভিজ্ঞতা আছে, এইটা না বোঝার কোনো কারণ। এটাকে কি এভাবে ব্যাখ্যা করা যায় যে ইরানের সামরিক সক্ষমতার ঘাটতি আছে, নাকি এদের গোয়েন্দা ব্যর্থতা বেশি? এইটা আসলে রাজনৈতিক ব্যর্থতা, এটা একটা ব্যাখ্যা দাবি করে। সেটা হলো ইরানের শাসকদের বিরুদ্ধে ইরানের মানুষের এক অংশের বিপুল ক্ষোভ আছে, ইরানের জনগণের, এবং তারা ব্যাপকভাবে নির্মম দমন পীড়নের শিকার। এই শিকার অনেকদিন ধরে, মানে খামেনি মারা যাওয়ার আগে উনি তো 37 বছর ক্ষমতায় ছিলেন, ফলে মানুষ সেখানে একদল মানুষ, একটা দেশের বড় এক অংশের মানুষ চরমভাবে অসন্তুষ্ট এই সরকারের, কিন্তু তাদের আর কোনো বিকল্প নাই। এরকম মানুষের অনেকে কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়েও কাজ করে, ওদের উপায় নেই, ওরা যে কোনো উপায়ে মুক্তি চায়। এটা আমরা দূর থেকে এটাকে দালালি বলতে পারি, অন্য দেশের এজেন্ট হওয়া বলতে পারি, কিন্তু আসলে ওদের জায়গা থেকে এটার ভিন্ন ব্যাখ্যা আছে। ওরা যে কোনো উপায়ে শাসকের বদল পেতে চায়। এরকম মানুষদের সহায়তায় যুক্তরাষ্ট্র এবং ইরানের এমন গোয়েন্দা নেটওয়ার্ক আছে ইরান জুড়ে, যে ইরানের সবকিছু ইসরায়েলের পক্ষে জানা সম্ভব, তার আপডেট আছে সবসময়। আচ্ছা, আপনি যে লক্ষণটা বলছিলেন ওখানে নির্যাতিত কিছু মানুষ, কিন্তু এরকম কিছু না, অনেক, আমি বলবো। আচ্ছা, অনেক। এর মধ্যে কি এটা খানিকটা বিষয় চলে আসে কিনা যে ইরানের ভেতরে অর্থনৈতিকভাবে দুর্বল কিছু মানুষ, যাদেরকে অর্থের বিনিময়ে ইসরায়েলিরা ব্যবহার করতে পারে তথ্য আদান প্রদানের জন্য? না, এটা অর্থনৈতিক বিষয় নয়, এটা হলো রাজনৈতিক মুক্তির জায়গা থেকে তারা এই ধরনের অবস্থান নেয়। দেখুন, ইরানে কিন্তু নির্বাচন হয় প্রায় এক নির্দিষ্ট সময়ে, কিন্তু নির্বাচনী ব্যবস্থাটা এমন ভাবে সাজানো, সেটা উত্তর কোরিয়ার মতো আর কি। মানে ফলাফল কি হবে আগে থেকে জানা? ফলাফল মানে এই ব্যবস্থাটা থাকবে, মনে করেন আলী খোমেনি থাকলে ওনার পছন্দসই কেউই প্রেসিডেন্ট হবে, তারাই মজলিস মানে পার্লামেন্ট, তাদের পার্লামেন্টে নির্বাচিত হবে, ওনাকে নির্বাচিত করতো, মানে ইরানের সুপ্রিম লিডারকে নির্বাচিত করে
অ্যাসেম্বলি অফ এক্সপার্ট। আচ্ছা, অ্যাসেম্বলি অফ এক্সপার্ট কে বাছাই করে আবার গার্ডিয়ান কাউন্সিল, গার্ডিয়ান কাউন্সিলকে অর্ধেক কিন্তু নিয়োগ দেয় সুপ্রিম লিডার। মানে এইভাবে একটা চক্রাকারে সাজানো আছে। ফলে এখানে আলী খোমেনি বা আয়াতুল্লাহদের বিরুদ্ধের মানুষরা রাজনীতিবিদদের পক্ষে, এমনকি একটু ভিন্ন মতাবলম্বী কোনো আয়াতুল্লাহরও প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই, মজলিসে আসার সুযোগ নেই। এরকম একটা দমবন্ধ অবস্থা রাজনৈতিক ব্যবস্থা ইরানের এই শাসকরা কায়েম করেছে। ফলে সেখানে অনেক ভিন্ন মতাবলম্বী জায়গা হয় মূলত জেলে অথবা বিদেশে নির্বাসনে। এরকম একটা দমবন্ধ অবস্থার কারণে সেখানে রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তনের একটা আকুতি আছে। সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে আপনি একটা অংশের কথা বলছেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে দীর্ঘ সময় ধরে প্রায় 80 বছরের বেশি সময়ের মধ্যে আলী খোমেনির জীবনের একটা বড় সময় তিনি শীর্ষ পদে অবস্থান করে নেতৃত্ব দিয়েছেন। এখন হু উইল বি দ্য নেক্সট? ইরানে কিন্তু নেতৃত্ব সুপ্রিম লিডার রাহবার যাকে বলে, মানে সর্বোচ্চ নেতা, এটা বাছাইয়ের একটা পদ্ধতি আছে। এখন সেই পদ্ধতি অনুযায়ী স্বাভাবিকভাবে যদি আলী খোমেনি মারা যেতেন, এটা তো যদি স্বাভাবিক মৃত্যু হতো, উনি যদি শহীদ না হতেন, পরের দিনই হয়তো এটা হয়ে যেত। সেটা হলো অ্যাসেম্বলি অফ এক্সপার্ট, এটা নিয়োগ দেয়। এটার 88 জন সদস্য আছে। 2024 সালে ওটা নির্বাচন হয়েছিল। অ্যাসেম্বলি অফ এক্সপার্ট, গার্ডিয়ান কাউন্সিল, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এরা মিলে একজন সুপ্রিম লিডার বাছাই করতো। কিন্তু আমার ধারণা কৌশলগত কারণে ইরান এখন এটা করছে না। এটা কি এরকম করবে না এই কারণে যে আপনি বলছেন যে 88 জন মানুষ একসাথে বসা অ্যাসেম্বলি করা, সেটা সময় হামলা হতে পারে না, সেটার জন্য না। এখন যাকে বাছাই করলো দেখা গেল পরের দিন ওনাকেও মেরে ফেললো। আচ্ছা, এইটার কারণে মূলত তারা এখন একটা যৌথ নেতৃত্ব তৈরি করেছে। এইটাও কৌশলগতভাবে সঠিক যে একজনকে মারা হলেও যেন এখন গার্ডিয়ান কাউন্সিল, মজলিস, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এদের প্রধানদের নিয়ে একটা 3-4 জনের একটা যৌথ নেতৃত্বের মাধ্যমে তারা দেশটা পরিচালনা করছে। কিন্তু যুদ্ধ যে চলমান, প্রতিরোধ যুদ্ধ যে চলছে, এটা থেকে প্রমাণিত হয় ইরানের নেতৃত্ব আগে ডিসেন্ট্রালাইজ করা আছে। যেমন খামেনির ছেলের প্রসঙ্গ মাঝে মাঝে আলোচনা আসছেন, মুস্তফা ওনার নাম, খামেনি, এবং লারিজানির প্রসঙ্গ আসছে, আরো অনেকের প্রসঙ্গ আসছে। আপনার কি মনে হয় যে একজন দীর্ঘ সময় ধরে শীর্ষ পদে থাকবেন, তারপরে তার মৃত্যুতে বা অবর্তমানে বা অক্ষমতায় তার ছেলে আসবে, এই যে ধারাবাহিকতা, এই ন্যারেটিভটা পশ্চিমা ন্যারেটিভ নাকি এটি আসলে তাদের মধ্যে আছে? না, ইরানে কিন্তু এটা পছন্দ করা হয় না। আচ্ছা, ইরানে দেখুন, আয়াতুল্লাহ খোমেনি যখন মারা যায় তখন কিন্তু ওনার পুত্র এই পদে আসেন, এবং এখনো আলী খোমেনির পরে যে আলী খোমেনির পুত্রই আসবে এইটা কোনো নিশ্চয়তা নেই। এবং ইরানের রাজনৈতিক সংস্কৃতিতে বা ইরানের সামাজিক ভাবে পরিবারতন্ত্রের পক্ষে নয় রাজনীতির ক্ষেত্রে। কিন্তু এটা হলেও হতে পারে, কারণ ওনার আলাপ আলোচনায় আলী খোমেনির পুত্র আছেন এবং কিছুটা যোগ্যও উনি। কিন্তু কে হবে এটা আসলে এখনো সঠিকভাবে অনুমান করা যায় না। আচ্ছা, অর্থাৎ ওই বৈঠকের আসলে গুরুত্ব আছে। হ্যাঁ, এবং এগুলা ইরানে অনেক আয়াতুল্লাহ আছে, ধর্মীয় ব্যক্তি অনেক, এবং সেগুলার কেন্দ্র হলো তেহরান নয়, কোম নগরী। কোম নগরীতেই ওইখানে ধর্মীয় ব্যক্তিদের মধ্যে একটা ঐক্যমত, সাধারণ ঐক্যমত থাকতে হবে যে উনি আধ্যাত্মিকভাবে একটা দেশকে নেতৃত্ব দিতে সক্ষম কিনা। যুক্তরাষ্ট্র হয়তো কিছু ধারণা করেছে কে হতে পারে, সেরকম কেউ হলে পরের দিনে ইসরায়েল হয়তো মেরে ফেলবে, সেই জন্য তারা এটা এই মুহূর্তে ঘোষণা করবে না। আমার এবারে প্রসঙ্গটা একটু আসতে চাই যে কতদিন স্থায়ী হবে সেটি নিয়ে ট্রাম্প যে আভাস দিয়েছেন যে 4 সপ্তাহের মতো, 4 সপ্তাহ অর্থাৎ মোটামুটি 1 মাসের মতো। প্রথম 1 সপ্তাহ যায়নি, প্রায় দ্বিতীয় তৃতীয় দিন যাচ্ছে। তাতে পুরো ইরান জুড়ে যে ধরনের প্রভাব পড়েছে এবং মধ্যপ্রাচ্যের নিয়ে আপনার কি মনে হয় 4 সপ্তাহ পর্যন্ত যদি যুদ্ধ গড়ায় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? ইরান আস্তে আস্তে শক্তিশালী হবে নাকি এটা দুর্বল হতে থাকবে? আসলে দেখুন, ট্রাম্পের কথায় আস্থা রাখার কোনো কারণ নেই। আচ্ছা, তিনি আজকে বলেছেন 4 সপ্তাহ, হয়তো 2 দিন পরে বলবেন এই যুদ্ধ ইসরায়েলের যুদ্ধ তো ওরাই করুক, আমরা আর এটা নেই। আপনি খেয়াল আছে কিনা, ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয় বলেছিলেন 1 সপ্তাহের ভিতরে ইউক্রেনের যুদ্ধ আমি বন্ধ করে দেব। আসলে তো সেটা হয়নি। যুদ্ধ তো শুধু ব্যক্তি নির্ভর না, এটার একটা বাস্তবতার মধ্যে আছে। আমি মনে করি যে ট্রাম্প একটা মারাত্মক ভুল করেছেন আলী খোমেনিকে হত্যা করে, কারণ হত্যার মধ্য দিয়ে আলী খোমেনি ইরানের মানুষকে একটা দায়ে ফেলে গেছেন, সেটা হলো কোনো অবস্থাতে আপোষ না করার দায়। আলী খোমেনির বিরুদ্ধে বিপুল সমালোচনা ছিল ইরানেও, কিন্তু এখন আর সেটা নেই।
কারণ আপনি শিয়া সংস্কৃতিতে আত্মমর্যাদার রক্ষায়, সম্মান রক্ষায় এইভাবে শহীদ হওয়ার একটা আলাদা মানে তাৎপর্য। এটা আসলে অন্য দেশেও আছে, অন্য ক্ষেত্রে, কিন্তু ওরা এটাকে খুব গুরুত্ব দেয়। ওরা এটা ওদের নেতৃত্ব গুণের বড় অংশ, যে নেতা বা যিনি পরিচালক হবেন, সমাজের যিনি নেতৃত্বে থাকবেন, তিনি এই বিষয়ে পিছু ফিরে তাকাবেন না, মর্যাদার সঙ্গে উনি জীবন দিয়ে দিবেন। ফলে আলী খোমেনি এখন অনেক উচ্চতায় উঠে গেছে। এখন আলী খোমেনি বা ওদের যে সামরিক কমান্ড, রাজনৈতিক কমান্ডের সবাইকে হারানোর পরে ইরানের পক্ষে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আপোষ রফা করা আসলে দুরূহ। এবং ফলে ট্রাম্প চাইলেও মানে এটাকে ব্যাপকভাবে বোমাবর্ষণের মধ্য দিয়ে চাপে ফেললেও ইরানে তাদের পছন্দসই সরকার গঠিত হবে এমনটা বলা যায় না। বরং যুদ্ধ আমি 1 মাস কেন, আমি বলবো যুদ্ধ যদি 2 সপ্তাহ স্থায়ী হয়, সৌদি আরব, কাতার, দুবাই, কুয়েত, জর্ডান এরাই বলবে যুদ্ধ থামানোর জন্য। কারণ এইসব দেশ, মনে করেন দুবাইয়ে যে বিলাসী মানুষের শহর, বিশ্বে বাণিজ্যের অন্যতম কেন্দ্র, মানে এয়ার কমিউনিকেশনের অন্যতম হাব, এরা 15 দিন একটা যুদ্ধ অবস্থায় থাকবে, এটা আমি কল্পনা করতে পারি না। এখন আলোচনার বিষয়টা, যুদ্ধ চলা অবস্থায় অনেক সময় আলোচনা হয়, কেউ নতজানু হয়ে করতে পারে অথবা যৌথ উদ্যোগে হতে পারে। আমি দুজনের বক্তব্যে পড়ছি। ট্রাম্প বলছেন যে তারা, অর্থাৎ ইরান কথা বলতে চায়, কিন্তু আমি বলেছি তোমাদের গত সপ্তাহে কথা বলা উচিত ছিল, এ সপ্তাহে নয়। এটা এক ধরনের মানে থ্রেট আছে এক ধরনের। কিন্তু লারিজানি ইরান থেকে বলছেন যে এখন আলোচনায় তারা যাবেন না, আলোচনার পথ আপাতত বন্ধ। এটা আসলে এক ধরনের ইঙ্গিত দেয় কিনা যে দুজনই শক্তিশালী অবস্থায় আছে, কেউ কাউকে ছাড় দিবে না? না, এগুলো যুদ্ধের অংশ। এটা হলো সাইকোলজিক্যাল ওয়ার, মনস্তাত্ত্বিক যুদ্ধ। মানে দুই পক্ষই বলছে যে আমি এখন শক্তিশালী অবস্থায় আছি, যুদ্ধের নিয়ন্ত্রণ আমার হাতে, আমি কোনো আলোচনা করছি না, আলোচনা করব না। কিন্তু দুই পক্ষই যে আলোচনার কিছু উইন্ডো খোলা রাখেনি, এটা বলা যায় না। আমার ধারণা জর্ডান এই বিষয়ে মধ্যস্থতা করবে, তার মাধ্যমে একটা আলোচনা হলেও হতে পারে আর কি। জর্ডান কেন মনে হচ্ছে আপনার? কারণ জর্ডানের মাধ্যমে আলোচনাটা চলছিল এই যুদ্ধের আগের সপ্তাহেও, এবং সেই আলোচনায় বেশ অগ্রগতিও ঘটেছিল। যুক্তরাষ্ট্র বলেছিল অগ্রগতি ঘটেছে, ইরানও বলেছিল, কিন্তু আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানে হামলার একটা পূর্ব পরিকল্পনা ছিলই, মানে আটঘাট বেঁধে লাগা। এবং বিশেষ করে ইসরায়েল চায় ইরানকে ধ্বংস করে দিতে। আচ্ছা, আপনি প্রথমে যেটা বললেন যে যুক্তরাষ্ট্রের কথা, যে তারা সরকার পরিবর্তন মানে রিজিম চেঞ্জের বিষয়টা, সেটাতে সেইটার একটা ব্যাখ্যা দাবি করে, সেটা হচ্ছে সরকার শুধু পরিবর্তন করা, যে একজন প্রেসিডেন্ট চলে যায় আরেকজন প্রেসিডেন্ট তার ইচ্ছে মতো আসা, নাকি সেখানে ইসলামী শাসন ব্যবস্থা যে প্রচলিত ধারা এখন আছে ইরানে, সেইটির পরিবর্তন চায় তারা। যুক্তরাষ্ট্রের জন্য ইসলাম বা খ্রিস্টানিটি ইত্যাদি কোনো সমস্যাই না। সে হলো এমন একটা সরকার চায় যে তার কথা শুনবে, একটা পুতুল সরকার চায়। আর ইসরায়েলের কি খোমেনি বাধা ছিল? খোমেনি বাধা ছিল, কারণ খোমেনিকে তারা তাদের মতো করে রাজি করাতে পারেনি সব ব্যাপারে। সেক্ষেত্রে বিষয়টা, এবং খোমেনির আমলে ইরানের সামরিক সক্ষমতা অনেক বাড়ছিল। আর খোমেনি যেহেতু ইসলামী শাসন ব্যবস্থার ধারক বাহক, কাজে সেইটার ইসলামী শাসন ব্যবস্থার বিপরীতে দাঁড়িয়ে মানে যুদ্ধটা হচ্ছে কিনা? না, আমি সেটা মনে করি না যে যুক্তরাষ্ট্রের ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে কোনো ধরনের ওজোর মানে আপত্তি আছে বলে আমার মনে হয় না। কারণ আরো অনেক দেশে এই ধরনের শাসকদের তারা পছন্দ করে। যুক্তরাষ্ট্রের কাছে মূল কনসার্ন হলো, মূল বিবেচ্য বিষয় হলো তার স্বার্থটা হাসিল হচ্ছে কিনা। দেখুন, যুক্তরাষ্ট্র আমাদের মতো দেশের বেলায় সবসময় বলে যে মানে বিশ্বাসযোগ্য নির্বাচন হতে হবে, গণতন্ত্র থাকতে হবে। সৌদি আরবের বেলায় কিন্তু এটা কখনো বলে না, জর্ডানের বেলায় বলে না, মিশরের বেলায় ঘটে। তার মানে ওইগুলোর কোনো গ্লোবাল বৈশ্বিক মানদণ্ড তার কাছে নাই। যেখানে যেরকম বলে সে তার স্বার্থ হাসিল করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে, সেটাই সে বলে। এবারে আসি ইসরায়েল, ইরানের কাছে মানে ইসরায়েলের স্বার্থটাকে, কারণ আমেরিকা তো অনেক দূরে, ভূখণ্ডের জায়গা থেকে ইসরায়েল কাছাকাছি, ইসরায়েলের স্বার্থটা মানে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। আসলে আমি যেটা বিশ্বাস করি আর কি আমার পড়াশোনা থেকে, যে গাজা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে অনেকটাই, সিরিয়ার অনেকটা নিয়ন্ত্রণ আছে, ইরাকের একটা অংশের নিয়ন্ত্রণ আছে, লেবাননে আছে। মানে এই দেশগুলা চাইলে সে নিয়ন্ত্রণ রাখতে পারে, এই দেশগুলো তার কথা শুনে যে কোনো সময় বোমা ফেলতে পারে। ইসরায়েলের একটা পরিকল্পনা হলো, যেটা 2025-এর 12ই আগস্ট নেতানিয়াহু ইন্টারভিউ দিয়ে বলেছে, যে আমরা একটা বৃহত্তর ইসরায়েল করতে চাই মধ্যপ্রাচ্যে, এটা আমাদের অধিকার।
আমরা এখন সেই ঐতিহাসিক মিশন নিয়ে মানে বৃহত্তর ইসরায়েল বলতে বর্তমান ইসরায়েলের যে ভূখণ্ড তার বাইরে বাইরে জর্ডান, ইরাক, গাজা, লেবানন, সিরিয়া এই অঞ্চল নিয়ে তারা একটা বৃহত্তর ইসরায়েল করতে চায়। এখন এই বৃহত্তর ইসরায়েলে তো ইরান নেই, তাহলে ইরানের সাথে সমস্যাটা কোথায়? সমস্যা হলো এই তার পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইরান বারবার। আচ্ছা, ইরান এটা প্রতিবন্ধকতা তৈরি করছে। ইরান লেবাননে হিজবুল্লাহকে সাহায্য দেয়, হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে, গাজায় হামাসকে সহায়তা দেয়, হামাস এরকম সিরিয়ায় আসাদ সরকারকে ইরান সহায়তা দিত, সিরিয়ার আসাদ বিপক্ষে ছিল, সিরিয়াকে আসাদকে সরিয়েছে, গাজা ধ্বংস করেছে, লেবাননকে ধ্বংস করেছে, এখন ইরানে হামলা করেছে। ফলে যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের ইরান বিষয়ে লক্ষ্যের কিছু ফারাক আছে। এখন কি মনে হয় তাহলে যে মধ্যপ্রাচ্যের মধ্যে সব শেষ এবং সব থেকে বড় টার্গেট এর বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ করছে? হ্যাঁ, ইসরায়েল তার চূড়ান্ত লক্ষ্যে যুদ্ধ করছে, আর ইরান সেক্ষেত্রে আত্মরক্ষার যুদ্ধ করছে, আর যুক্তরাষ্ট্র সেখানে ইরানের সরকার পরিবর্তনের যুদ্ধ করছে। আর ইরান যুদ্ধটা ছড়িয়ে দিয়ে চাচ্ছে যে তার আত্মরক্ষার যুদ্ধ সবার যুদ্ধ হয়ে উঠুক। এই হলো এখন তাহলে একই সাথে যেমন টার্গেট ভিন্ন, কিন্তু যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে, ইসরায়েলে যুদ্ধ করছে, কিন্তু সেই মানে রেখায় মানদণ্ডে তারা এক হয়ে গেছে, তাই তো? এবং সেই যুদ্ধে সম্ভবত একসময় কাতারও যুক্ত হতে পারে ইরানের বিরুদ্ধে, আরব আমিরাতও যুক্ত হতে পারে, সেটা সময় আমার ধারণা সেটাও হবে। এখন তাহলে তার স্থাপনাগুলো ক্ষত বিক্ষত, তাদের সেনা নেতৃত্ব এবং সামরিক নেতৃত্ব দুইটাই ক্ষত বিক্ষত, অনেকটা শূন্যতা তৈরি হয়েছে। এর মধ্যে আপনি যেটি বলছেন যে যদি 2 সপ্তাহ হয় তাহলে তারা আর মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার সেই জায়গায় থাকতে পারবে কিনা, মানে আমার প্রশ্নটা এরকম যে ইরান কি তাহলে মধ্যপ্রাচ্যের আর একটা ইরাক হতে যাচ্ছে কিনা? ইরান কি হবে বলা মুশকিল, তবে ইরানের যে রাজনৈতিক ব্যবস্থা খামেনিদের এবং ইরানের যে সাংস্কৃতিক ঐতিহ্য পারস্য সভ্যতা এবং ইরানের শিয়া ইসলামের যে ধরন, এই তিনটা মিলে ইরানকে সহজে কাবু করা কঠিন। শিয়া ইসলামের ভিতর আত্মত্যাগের, আত্মবলিদানের একটা বিরাট সিলসিলা আছে, একটা পরম্পরা আছে, এইটা অন্য কোনো মুসলিম দেশের ঐতিহ্যে কিন্তু ওইভাবে নেই। পারস্য সভ্যতা সংস্কৃতি সেটা আরবের কোন দেশের চেয়ে, সকল দেশের চেয়ে অনেক উন্নত, শক্তিশালী, মেধায়, মনীষায়, সংস্কৃতিতে। তারপরে যে ইরানের যে রাজনৈতিক ব্যবস্থা সেইটাও কিন্তু খুব শক্তিশালী। সেটা আমি আপনি পছন্দ না করতে পারি, কিন্তু শক্তির দিক থেকে মানে সেটার গাঠনিক ক্ষমতার দিক থেকে অনেক শক্তিশালী, এই জন্য টেকসই হয়েছে। সেই একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের মধ্য দিয়ে ব্যবস্থাটা গঠিত হয়েছে, সেই ব্যবস্থাটা প্রায় 55 বছর ধরে চলছে। ফলে এই তিনটা মিলে ইরানে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন আছে। এখন ইরানকে যে টার্গেট করা হলো এবং এটার প্রস্তুতি দীর্ঘ ছিল, এখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একই রকম, মানে তাদের টার্গেটটা সেম, এই বিষয়গুলো যেমন মিল পাওয়া যাচ্ছে, কিন্তু আপনার মনে হয় কিনা যে এর পরেও আরো টার্গেট আছে, সেটা মধ্যপ্রাচ্য হোক বা না হোক, এবং অনেক সমালোচক যেটা বলছেন যে তুরস্ক এবং পাকিস্তানও লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে, সেটি আপনি মনে করেন কিনা? হ্যাঁ, আমি মনে করি পাকিস্তান যেদিনই পারমাণবিক বোমা বানিয়েছে সেদিনই সে ইসরায়েলের একটা নীরব লক্ষ্য হয়ে গেছে। কারণ ইসরায়েল কখনো চায় না কোনো মুসলিম প্রধান দেশে পারমাণবিক সক্ষমতা থাকুক, কিন্তু যেহেতু ইসরায়েল থেকে পাকিস্তান একটু দূরে, সেই কারণে পাকিস্তানকে এখনো টার্গেট করা হয়নি, কিন্তু ধীরে ধীরে পাকিস্তান টার্গেট হতেও পারে। কিন্তু সেইটা এখন ইসরায়েলের মূল লক্ষ্য ইরান, কিন্তু সেই কর্মসূচি সম্পূর্ণ হলে পাকিস্তানের ব্যাপার আসতে পারে। এইটা হলো আমার একটা অনুমান। আচ্ছা, এবং এই অনুমানের আরেকটা ফুটনোট হলো ইসরায়েলের সাথে ভারতের যে সুসম্পর্ক গড়ে উঠছে সেটা অবশ্যই পাকিস্তানের জন্য একটা লাল বার্তা। আচ্ছা আচ্ছা, এবারে আসতে চাই ইসলামী শাসন ব্যবস্থার ইরানের যে সূত্রপাতটা, যেটা 1979 সালে রেজা পাহলেভির বাবার সাথে যে এটা শাহ ফ্যামিলির সাথে, আপনার মনে হয় কিনা যে সেই রেজা পাহলেভি এখন যুক্তরাষ্ট্রে বসবাস করে এবং তাকে বসিয়ে দেওয়ার কথা যে গুঞ্জনটা শোনা যায়, সেই সম্ভাবনা আপনি দেখেন কিনা? দেখুন, আসলে ইরানের মানুষের দুর্ভাগ্য বলতে হবে, 1979 সালে ইসলামী ব্যবস্থা কায়েমের জন্য ওরা বিপ্লবটা করেনি। রেজা শাহ মানে একটা রাজতন্ত্র ছিল এবং যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের অনুগত সরকার ছিল, সেই কারণে ইরানের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য
একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য বিপ্লবটা করেছিল। বিপ্লবের প্রধান দুই শক্তি ছিল, খামেনিও ছিল, আয়াতুল্লাহ খোমেনির ছিল, আয়াতুল্লাহরা ছিল, তুদে পার্টি ছিল, অর্থাৎ ইরানের সমগ্র বামপন্থী শক্তি ওই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে। কিন্তু বিপ্লবের পরে খোমেনি ওই বামপন্থীদের নির্মূল করেছে। তুদে পার্টির শত শত কর্মীকে হত্যা করা হয়েছে, বামপন্থী যারা জীবিত ছিল তাদের দেশ ছাড়া করা হয়েছে। সেই থেকে আমি বলবো ইরান, তাদের অস্তিত্ব আসলে নাই, অস্তিত্ব নেই দেশে, আর তারা থাকতে পারে না। সেই থেকে ইরানের দুর্ভাগ্যের শুরু আর কি। ইরানে একটা বিপ্লব হয়েছে বটে, কিন্তু একটা কর্তৃত্ব পরায়ণ অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে ইরান ছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্র অবরোধ দিয়ে ইরানকে আরো কাবু করেছে। ইরানে মানুষ মরছে যুক্তরাষ্ট্রের হাতে, ইসরায়েলের হাতে এবং নিজেদের শাসকদের হাতেও। প্রতি বছরই ইরানে বড় ধরনের বিক্ষোভ হয় এবং বিপুল মানুষকে ফাঁসি দেওয়া হয়, মানে হত্যা করা হয়। ফলে এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে সর্বশেষ হামলার মাধ্যমে ইরানের মানুষকে হত্যা করছে। এবারে ইরান ইস্যুতে আমি শেষের দিকে বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই, যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছেন এইরকম সংখ্যা প্রায় সবগুলো দেশে আছে এবং এর সংখ্যাটা বেশ বেশি, অনেক বেশি, এবং অনেকে চান এখনো যেতে। এদিকে তেল সহ অন্যান্য পণ্য যে বিভিন্ন দেশে যাতায়াত করছে বা বন্ধ হয়ে যাচ্ছে, এর প্রভাব পড়ছে, সেইটা বাংলাদেশে পড়বে কিনা, এবং এই যে কর্মসংস্থানের জায়গা এই মুহূর্তে যারা আছেন তারা বিপদগ্রস্ত হবেন কিনা। আপনি জেনে থাকবেন যে এর মধ্যে দুজন বাংলাদেশে নিহত হয়েছেন দুই দেশে, যার একজন হলেন আবু মহসিন ওরফে তারেক, তিনি বাহরাইনে মারা গেছেন, অন্যজন সালে আহমেদ, তিনি দুবাইতে মারা গেছেন। এখন এই দুজন মারা গেছেন, কিন্তু আরো 7 জন আহত হয়েছেন। এবং এই যুদ্ধ যদি প্রলম্বিত হয়, লম্বা হয়, তাহলে এটা বাড়তে পারে কিনা। সব মিলে বাংলাদেশের ইস্যুতে দিক থেকে যদি আপনি স্বার্থের বিবেচনা করেন, তাহলে এটা কতটা ভয়াবহ এবং কোন দিকে এগোচ্ছে? বাংলাদেশ এই যুদ্ধের মধ্যে পড়ে গেছে অনেকভাবে। দেখুন, আজ পর্যন্ত 79টা ফ্লাইট বাতিল হয়েছে। জি, এটাই তো বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হয়। এই 79 ফ্লাইটের অনেকেই বড় যারা যাত্রী, তারা চাকরির সূত্রে শ্রমবাজারের অংশ হিসেবে যাচ্ছিল, এরা আজ যেতে পারছে না, অনেকে আসতে পারছে না। জ্বালানির দাম বেড়ে যাচ্ছে। জ্বালানির দাম বেড়ে যাওয়া মানে আমাদের রিজার্ভ থেকে বাড়তি টাকায় অন্য জায়গা থেকে জ্বালানি কিনতে হবে। আবার প্রবাসীরা বৈদেশিক মুদ্রা পাঠাবেনও কম। তার মানে রিজার্ভ একদিকে বাড়তি খরচ হবে, আবার রিজার্ভে যুক্ত হবে কম। তার মানে আমাদের রিজার্ভের একটা সংকট শুরু হয়ে গেল এবং প্রবাসীরা মারা যাচ্ছেন, আহত হচ্ছেন। এটা আরো হবে, আল্লাহ না করুক, কিন্তু হবে। যুদ্ধ যদি চলতে থাকে তাহলে হবে। দ্বিতীয়ত হলো আমাদের এই প্রত্যেকটা দেশে, এই যে 10টা দেশের কথা বললাম যুদ্ধ ছড়িয়ে পড়েছে, প্রত্যেকটা দেশে তো অল্প বিস্তর রপ্তানি হয়, সেটা বন্ধ হয়ে গেল। এবং এই রপ্তানি বন্ধ হওয়ার মানে এইখানে যেসব পণ্যের রপ্তানি হতো, ছোট ছোট প্রতিষ্ঠান তো ছিল, শিল্প প্রতিষ্ঠান, সেগুলা কর্মহীন হয়ে যাবে। ফলে সব মিলে বাংলাদেশ একটা সংকটে পড়ে গেছে আমি বলবো। এটা থেকে উত্তরণ মানে বাংলাদেশের হাতে তো নেই, পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই। দেখুন, আমরা ইউক্রেন যুদ্ধের ধাক্কা সামলাতেই আমাদের গত 2-3 বছর গেল। এখন আবার এই যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয়, তার মানে আমরা দ্বিতীয় আরেকটা ধাক্কার মুখে আছি।